নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জি অভিযোগ করছে তাকে নাকি বলতেই দেওয়া হয়নি, এবং একমাত্র বিরোধী দলনেত্রী হিসেবে উনিই ছিলেন, তো এখানে তাকে শাসক দলের কেউ নাকি বলতে দেওয়া হয়নি, কি বলবেন? দেখুন, এইটা নিয়ে কি ঘটেছে আমরা কেউ জানি না। ওনাকে বলতে দেন, যদি ওনার কথা সত্যি হয় সেটা অনুচিত। আবার উল্টো দিক থেকে তারা বলছে ওনাকে বলতে দেওয়া হয়েছিল 7 মিনিট না 5 মিনিট। এখন এই যে আমার বক্তব্য হচ্ছে, বাংলার জন্য ভাবো, এখানে নাটকীয়তার বিষয় নেই, চাপানোতর দরকার নেই। আমি বাঙালি, বাংলার জন্য আমি কি পেলাম, বাংলার জন্য কত টাকা পেলাম, বাংলার কটা ছেলের চাকরি বাড়লো, বাংলায় কোথায় দুর্নীতি আটকানো গেল, এবং বাংলায় স্বচ্ছতার সাথে কাজ করা, বাঙালির জন্য কাজ করা। কারণ 86% বাঙালি, তার জন্য আমি কি ভাবলাম। এত বছর কোনো রাজনৈতিক দল বাঙালিকে আলাদা করে কিছু ভাবেনি, বাঙালির জন্য। তো সেই জায়গাটাই স্পষ্ট করে বলা যে আমি আমার ভূমিপুত্রদের জন্য কতটা সংরক্ষণ করলাম, কতটা চাকরির ব্যবস্থা করলাম, ভাষার বাধ্যতামূলক করলাম কিনা, কেন্দ্র থেকে যে টাকা পাওনাটা আমাদের আছে সেটা আমি কিভাবে আনব, কাকে দেব, কিভাবে ব্যবহার করব, ঠিক পথে ব্যবহার করব এবং সৎ পথে ব্যবহার করব। আমার এখানে রাজনীতি দেখার দরকার নেই ওখানে কি ঘটেছিল, কিন্তু উনি কতটুকু আনতে পারছেন বাংলার জন্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে সেই বৈঠক থেকে উনি উঠে চলে এলেন, তাহলে এই নীতি আয়োগের বৈঠকে উঠে চলে এলেন যে 5 বছরের বাংলার ভবিষ্যৎটা কী হবে? তা অন্যান্য রাজ্য যেখানে কেউ না কেউ কিছু নিয়ে গেল, সেখানে বাংলা তো পুরো খালি হাতে ফিরছে। বাংলা খাদি হাতে ফিরলে সেটার জন্য তো আন্দোলন দরকার। রাস্তায় নেমে আন্দোলন করো, আবার বারবার যাও, যেতেই হবে। প্রধানমন্ত্রীকে জায়গা দিতে হবে, প্রধানমন্ত্রী তো সারা দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, বাংলারও প্রধানমন্ত্রী, বিহারেরও প্রধানমন্ত্রী, গোয়ারও প্রধানমন্ত্রী। তো ওনার কাছে বারবার যেতে হবে। নীতি আয়োগের যারা যারা আছে তাদের তো সময় দিতে হবে, যে বাংলা যদি বঞ্চিত হয়, সত্যি যদি বঞ্চিত হয়ে থাকে, তো বাংলার জন্য কত টাকা তারা দেবে, বাংলার জন্য কী কী পরিকল্পনা তাদের আছে, সেই সবগুলো তো বলতে হবে। কিন্তু তার জন্য লড়তে হবে। খালি চাপানো তো, খালি গালিগালাজ করে লাভ নেই। কিন্তু পরিষ্কার কথা, আমাদের কি কি লাগবে সেটা স্পষ্ট করে বলা হোক, মিডিয়াকে বলা হোক, বারবার মিটিং হোক, মিটিং করতে বাধ্য ওরা, সময় দিতে বাধ্য ওরা। এটা দেশের ভবিষ্যৎ, বাংলা তো ভারতবর্ষেরই একটা অঙ্গ। তো সেটাকে পরিষ্কার কথা, বাংলা কীভাবে বাংলাকে বাংলার উত্তরণ কিভাবে করা যায় বা উন্নতি কিভাবে করা যায়, সেই কাজটা তো করতে হবে, পরিষ্কার করে করতে হবে, বাংলার দাবিটা তুলতে হবে। এবং সেটা তো জোরালো দাবি, খালি নালিশ করলে কিন্তু হবে না, খালি মিডিয়া বাইট দিলে হবে না। আমার কাজটা গুছিয়ে নিতে হবে। আমি মুখ্যমন্ত্রী, আমার একটা দল আছে, মানুষ আশীর্বাদ করেছে, সেই লড়াইটাকে কিভাবে আরও প্রসারিত করা যায়, বাংলার জন্য আরও বাংলার উত্তরণ কিভাবে হয়, বাংলার কিভাবে উন্নতি হয় বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাটা আমার মনে হয় দরকার। এবং তার জন্য লড়াই হলে সবাই এই লড়াইয়ে সামিল হবে, এটা তো অস্বীকার করার নেই। যে তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে তারা আবাস যোজনার টাকা পাচ্ছে না, 100 দিনের টাকা পাচ্ছে না, সেই নিয়ে তারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? কিন্তু অন্যদিকে যখন শাহজাহান শেখকে অ্যারেস্ট করা হলো, বা ইডি সিবিআইকে আটকাতে কিন্তু তৃণমূল হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, কেন তারা সেই টাকা আনার জন্য কেন সুপ্রিম কোর্টে তারা আবেদন করছে না, যাচ্ছে না কেন তারা? একটা কথা বলে দিই, সিপিএমকে শেষ করেছে কিন্তু সিপিএমের গুন্ডারাই। সিপিএমের যত রকম পচা মাল যখন সিপিএমে ঢুকে গেছিলো, সিপিএমকে কারা শেষ করেছে? এই শাহজাহান, তারপর এই জ্যান্ত সিং, আর যত কালো চশমা, রঙিন চশমা পড়া এমএলএরা, এরা কিন্তু তৃণমূলকে শেষ করবে। সময় কিন্তু এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝার, যে যত পচা মাল ঢুকে গিয়ে কিন্তু এরা শেষ করবে। সিপিএমকেও আশীর্বাদ করে, এদের আশীর্বাদ যখন সিপিএম পেয়েছে, তখন সিপিএম কিন্তু সেদিন শেষ হয়ে গেছে। এই পচা মাল যেদিন ঢুকবে, তৃণমূলও শেষ হয়ে যাবে। এখন থেকে কিন্তু ওয়ার্নিংগুলো আসছে যে খারাপ বেনজল ঢুকছে। এই বেনজলদের জেলে পড়ো, পার্টি থেকে বার করো, পার্টির কোনো কাজ দিও না, পার্টির লোককে দাও যারা সত্যিকারের কাজ করবে। আর এরা বাঙালিকে শেষ করছে, বাংলাকে শেষ করছে, বাঙালির কথা এরা কিছু ভাববে না, নিজেরা গোচাচ্ছে খালি। তো আমার মনে হয় শাহজাহান শেখের ব্যাপারটা এত বেশি গুরুত্ব দেওয়াই উচিত না। এটা বারবার প্রমাণ করেছে যে ও একটা ক্রাইম করেছে, ও দখল করেছে। যদিও সে সিপিএমেরই তৈরি, তারপর থেকে তার মেটামরফোসিস হয়েছে। ফ্রান্স কাফকার যদি বইটা পড়েন, মেটামরফোসিস হয়েছে, যে আরও উত্তরণ হয়েছে তৃণমূলের আমলে। তো সেই রকম ঘটনা ঘটতে গিয়ে যে এদের যেন কোনোভাবে শেল্টার না করা হয়, এদের যেন কোনোভাবে শ্যাডো না করা হয়,
এদের যত করবেন তত কিন্তু পার্টির বদনাম হবে, পার্টিটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, যা সিপিএমের অবস্থা হয়েছে এই হতে থাকবে। তো এখন একটা কথা বলা স্পষ্ট কথা, যেটা দরকার সেটা হচ্ছে যেটা বাংলার উত্তরণের জন্য দরকার, বাংলার শিক্ষার জন্য দরকার, বাংলার স্বাস্থ্যের জন্য দরকার, সেটাও কিন্তু দরকার। আমি নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার করব, কিন্তু একই সাথে আমি এই মা লক্ষ্মীদের বলবো তোমরা কাজ করো, কর্মঠ হও, কাজ করতে হবে, খালি টাকা দিলে হবে না, বাঙালিকে আরও কর্মঠ হতে হবে। তারা কাজ করছে, কৃষিকাজে তারা লিপ্ত, সারাদিন কাজ করছে, কিন্তু অন্যান্য কাজে বাড়িতে বসে থাকলে 1,000 টাকা সেটা নয়। ডোল পলিটিক্স খারাপ করে, বিজেপির ডোল পলিটিক্স মধ্যপ্রদেশ থেকে রাজস্থান করছে, হবে, এটাও খারাপ হবে দেখবেন, কিন্তু টাকা দাও, তাকে সাহায্য করো, তাকে ব্যবসা করতে বলো, তাকে কাজ করতে বলো। আমরা অনেক জায়গায় উন্নতি করতে পারি। নার্সিং আপনি যদি দেখেন বিভিন্ন জায়গায় আজকে নার্সিংয়ের অবস্থা খুব খারাপ। আমরা কেরালার ওপর নির্ভর করছি, আমরা উত্তর পূর্বের ওপর নির্ভর করছি, আমরা ত্রিপুরার ওপর নির্ভর করছি। কেন? আমরা নিজেরা নার্সিংটা তো করতে পারতাম, সেটা আমরা করতে পারিনি। যারা নার্স হচ্ছে বিভিন্ন নার্সিংহোমে, তারা প্রপার নার্স নয়, তাদেরকে আরও শিক্ষিত করা দরকার। এটা করতেই পারতাম, এই উদ্যোগ আমরা নিতে পারতাম, কেন আমরা আজকে এটাতে ব্যর্থ হলাম? এই জায়গাটা জোর দিক। মিডিয়াম স্কেল তো কেন্দ্রও দিচ্ছে, রাজ্যও দিচ্ছে, কিন্তু তাতে ছড়িয়ে দেওয়া হোক। ব্যবসা করার একটা আবহাওয়া তৈরি করতে হবে, তা না হলে আপনি কিন্তু খালি সমাজতান্ত্রিক নীতি করলে কিন্তু আপনি এগোতে পারবেন না। ক্রুনি ক্যাপিটালিজমও খারাপ, যা আজকে আম্বানিরা দেখাচ্ছে, আদানিরা দেখাচ্ছে। কারণ ভারতবর্ষের মানুষ খেতে পারে না, সেখানে ওইরকমভাবে একটা বিয়ে হলো, একটা বিয়ের অনুষ্ঠান হলো, এটা অত্যন্ত খারাপ চিত্র। কিন্তু একই সাথে সবটাই আপনি সমাজতান্ত্রিক বিপ্লব দিয়ে বোঝাতে পারবেন না। ক্যাপিটালিজমও যেরকম দরকার আছে, কিন্তু একটা ভারসাম্য দরকার। তো বাংলার ইন্ডাস্ট্রি দরকার, কাজ দরকার, প্রচুর জায়গা আছে যেখানে আমরা কাজটাকে করাতে পারি, সেই কাজটা আমরা করাতে পারছি না। কিন্তু এর জন্য দরকার এক হচ্ছে অধ্যয়ন। যারা মাঝে মাঝে পঞ্চায়েত থেকে যেতে, যারা মাঝে মাঝে এমএলএ হয়, তারাও যথেষ্ট তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। রাজনৈতিকভাবে কটা লোক তুমি এনেছো, 5,000 লোক এনেছো বা 10,000 এনেছো, সেটা কিন্তু তুমি কোয়ালিফাই করছো না অ্যাজ আ গুড লিডার। তুমি কোয়ালিফাই কখন করবে? লিডারশিপ তখন যখন মানুষের নীতিটা নিয়ে তুমি এগোচ্ছ। নীতি মানুষকে নিয়ে নেতা বানায়। সেই নেতা কথাটা আমরা তো কথায় কথায় বলি, কারণ ব্যাগ ঝোলানো দাড়িওয়ালা নেতা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো এই যে নেতা ব্যাপারটা হচ্ছে, তোমাকে মানুষের কাজে তুমি আসছো, কখন আসছো, মানুষকে কি দিচ্ছ, শিক্ষা দিচ্ছ, স্বাস্থ্য দিচ্ছ, শিল্প দিচ্ছ, তাহলেই তো মানুষ। শিল্প তো দরকার, ছোট বড় করেও বড় শিল্প তো দরকার, কারণ কর্মসংস্থানের জন্য। এমন অবস্থা যেন আমি তৈরি না করি যে আমি খারাপ করে দিচ্ছি। অনেক শিল্পী বহিরাগত যারা আছে, তারা মানুষকে লুটছে, এটা তো বড়বাজার দেখলেই বোঝা যাবে। এ তো লুটছে, এটা তো অস্বীকার করার নেই। আজকে যেরকম সিএসসি, পুরো মানে আমি লুণ্ঠনটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু লেফট ফ্রন্টের সময় এমন বুর্জুয়ার বিরুদ্ধে লেফট ফ্রন্ট, তারা সিএসসিতে একজন অবাঙালিকে বসিয়ে দিয়ে চলে গেল। এই অবাঙালি এখন রাজ করছে, যেটা খুব বাংলার পক্ষে দুঃখের। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, আমাদের লড়াইটা মানে রাজ্যের জন্য যদি লড়াই করতে হয়, একত্রিত হয়ে লড়তে হবে। এবং রাজ্যের জন্য যে চাহিদাগুলো, ডোল পলিটিক্স, পুজোয় টাকা দিয়ে দিলাম, পুজোয় টাকা দিই। আজকে বড়বাজার, রাজাবাজার, পার্ক সার্কাসে যেখানে দুর্গা পুজো, যে পুজোগুলো মানে অবলুপ্ত হয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে, তাদের আমি টাকা দিয়ে হেল্প করি। তো আজকে যদি আমি কলেজ স্কোয়ারকে টাকা দিই, মোহাম্মদ আলী পার্ককে দিই, আমি বোসপুকুরকে দিই, তাহলে তো সেটার কোনো বাবুবাগানকে দিই, সেটা তো কোনো মানে থাকছে না। যেখানে ধসে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের দুর্গাপুজো আমাদের একটা অঙ্গ, এটা তো খালি ধর্মের ব্যাপার না, এটা সব ধর্মের মানুষ এখন পার্টিসিপেট করে। সেটাকে, আর কলকাতার উপর অনেকে বাংলার কালচার আইকন ফাইকন বলছে, এটা কলকাতায় পেয়েছিল ইউনেস্কোর যে অ্যাওয়ার্ডটা, ওটা কিন্তু কলকাতা সীমিত ছিল, বাংলার নয়। তো আমার বক্তব্য হচ্ছে পুজোটাকে নিয়ে করি, কিন্তু এই যে অনেকে যে বলছে বিরাট ব্যবসা হয়, আপনি যে ব্যবসাটা 7 দিনে করলেন, এই ইকোনমি কদিন যাবে? 1 থেকে 1.5 মাস, 2 মাস। আপনি তো ওটা 1 বছরের ইকোনমি হতে পারে না, ওটা সাস্টেনেবল ইকোনমি নয়।
সাস্টেনেবল ইকোনমি করতে গেলে যেটা দরকার সেটা করা প্রয়োজন। যাকে তাকে আমি টাকা দিয়ে দিচ্ছি ওটাও কিন্তু ভুল। আমার হাসপাতাল করতে হবে, আমার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, সরকারি স্কুলগুলো ঢুকছে সেখানে করছে, বাংলা ভাষা ঢুকছে, বাঙালির চাকরি ছেড়ে অনেকে বাইরে চলে যাচ্ছে, সেটাও লজ্জার কথা। এইগুলো কিন্তু ভাবতে হবে। সবটা ভাবনার মধ্যে আমি ইকোনমিক্সটাকে, অর্থনীতিটাকে কিভাবে করি সেটা দেখতে হবে। 7 দিনের নাচ, 7 দিনের আনন্দ, সেটা কিন্তু 7 বছরের আনন্দ করে দিতে পারে না। সাস্টেনেবল ইকোনমি আমাদের ভাবতে হবে। সেইটাই ভাবার জন্য কিন্তু সেই রকম চিন্তাধারা, সেরকম অধ্যয়নও লাগবে, সেরকম মানুষও লাগবে যারা বলতে পারে, যে অর্থনীতিটা বুঝতে পারবে, অর্থনীতিটার বিষয় চিন্তাভাবনা করতে পারবে। আমি পুজোর বিরোধী নই, কিন্তু পুজোকে নিয়ে আমার বক্তব্য হচ্ছে বৈভবের আস্ফালন যদি হয় সেটাও খারাপ। কিন্তু আর যেরকম যুক্তি দেওয়া হয় যে একটা বিরাট রোজগার করে নিয়ে যাচ্ছে 7 দিনে 1 বছরের রোজগার হয় না। মানে ইকোনমিক্স আছেন, অমিত মিত্র আছেন মাঝে মাঝে যে দেখা যায় জাগতে, তো আরও আছেন যাদেরকে আমরা বক্তব্য নিতে পারি। কিন্তু এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। যে পুজোর দরকার নেই তাকে আমি টাকা দিচ্ছি, আর যার সত্যি দরকার আছে তাকে আমি দিই না। আমি তো বলছি রাজাবাজারে, মানিক পার্সার্কাস অঞ্চল, মেটিয়াবুজ অঞ্চল, সেখানে অনেক দুর্গাপুজো ঢুকছে, সেইগুলোকে আমি বানাই না, সেইগুলো চিন্তা করতে হবে। যেরকম হকারদের ক্ষেত্রেও বলা হয়েছিল যে সব জায়গায় হকারকে ইউনিফর্মিটি, বা বহিরাগত হকার যদি এসে থাকে নিশ্চয়ই তারা, আমি তো বলছি তো, বাংলাতে থাকার তাদের অধিকারই নেই বেআইনিভাবে। কিন্তু এইটা নয় যে গড়িয়াহাটে বাঙালি হকারদের তাড়িয়ে দেবো, সেইটাও আবার খারাপ। তো নীতি যখন হবে ইউনিফর্মিটি করো, বাংলার কথা ভাবো, 86% বাঙালির কথা ভাবো, আর বাংলার উন্নতি কিভাবে হয় সেটার জন্য কিন্তু অনেক চিন্তাধারা ভাবনা দরকার, সেইগুলো কিন্তু ভাবতে হবে। আচ্ছা, বিরোধীরা বিভিন্ন অভিযোগ করছে যে হকারদের, বিশেষ করে যারা হিন্দু হকারদের বিশেষ করে তারা নাকি তুলে দিচ্ছে, অন্যান্য সংখ্যালঘু যেগুলো হকাররা আছে তাদের থেকে বেশি হিন্দু যারা হকাররা তাদেরকেই বেশি করে উচ্ছেদ করা হচ্ছে। তিনি কী বলবেন? দেখুন, ধর্ম নিয়ে যদি হয় রাজনীতি, সেটা অত্যন্ত নোংরা রাজনীতি, আমি এটাই বলবো। যদিও এই রাজনীতির থেকে কিন্তু বামেরাও করেছে। বামেরা আজকে যে এরিয়ায়, পার্সার্কাস এরিয়ায় কখনো হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে? দেয়নি। এই পার্সার্কাসে যেখান থেকে আপনি ইন্টারভিউ করছেন, এখানে মোহাম্মদ নিজামুদ্দিন দাঁড়াতো, মানে এখানে মুসলিম পপুলেশন বেশি, হতে পারে, সেটা হতে পারে, কিন্তু বামরাও সাহস করেনি যে কোনো হিন্দু ক্যান্ডিডেট। সুতরাং মুসলমান ব্যাপার, ধর্মের ব্যাপার, বামরাও সূক্ষ্মভাবে খেলেছে। যেদিন মুসলমান ভোট চলে গেছে সেদিন ফুটে গেছে, নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা করেছে। কিন্তু একটা কথা, আপনারা কতদিন মুসলমান ধর্ম বা মুসলমান বিষয়টাকে নিয়ে তাদেরকে খেলা করবেন? তারা পিংপং বল না, তাদেরকে শিক্ষিত করুন, তাদেরকে বলুন তারা ভারতবর্ষের গণতান্ত্রিক বিষয় আছে, সেকুলার আছে। সেকুলার ব্যাপারটা তো পরিষ্কার, ব্যক্তিগত ধর্ম পালন করার অধিকার আমাদের দিয়েছে। রাজ্য বা স্টেট কখনো কোনো রিলিজিয়নকে এন্ডোর্স করবে না। কিন্তু এই যে সেকুলারিজমকে নিয়ে আমরা যে খেলা করছি, সেটা অত্যন্ত খারাপ জায়গায়। আজকে ঘটনাটা হচ্ছে, আমি সব সম্প্রদায়ের মানুষের উত্তরণ চাইব, কারণ ভারত 75 বছর পেরিয়ে গেছি, কোটা সিস্টেম আছে, এটাও তো একটা লজ্জার। 75 বছর পেরিয়ে গিয়ে আমাকে এখনও কোটার কথা ভাবতে হয়, তা নিয়ে মারামারি করতে হয়। ধর্ম নিয়েও একই হচ্ছে। অপোজিশনরা যেটা বলছে, সেটা বিজেপি বলছে হিন্দু এরিয়ায় হয়েছে, মুসলমান জায়গায় হয়নি। হ্যাঁ, একটা কথা যদি না হয়ে থাকেও সেটা তাহলে ভুল। ইউনিফর্মিটি করো। তুমি যদি নিউ মার্কেট থেকেও বেআইনি হকার তোলো, তারা যদি অবাঙালি হয় তাদেরকে ফেরত পাঠাও নিজের জায়গায়, আমার কোনো অসুবিধা নেই। তার আমি বিহার ইউপির দায়িত্ব নেব না, আমি এখানে বসে গুজরাট আর রাজস্থানের দায়িত্ব নেব না। এরা এসে আমাদের দখলদারি হয়েছে, বাঙালিদের থেকে অনেক কিছু দখল হয়ে গেছে। পরিষ্কার কথা, বাঙালিরা বাংলার মানুষের কথা ভাববে, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাববে, অন্য রাজ্যের কথা ভাবার আমাদের এত সময় নেই, কারণ আমাদের নিজেদের অনেক সমস্যা আছে। কিন্তু একটা কথা, আজ যদি আপনি বলেন যে হকার যদি তুলতে হয়, বেআইনি হকার তোলো না, কিন্তু বাঙালিদের পেটে লাথি পেরো না। বাঙালিরা এখানেই থাকবে, তাদেরকে খেতে হবে, তাদের ঘর সংসার আছে। পরিষ্কার কথা, অটো থেকে বলছি তো, অটো থেকে বহিরাগতদের চিহ্নিত করো। আমি তো আবার বলছি, অটো টোটো যেখানে যেখানে আছে চিহ্নিত করো, তাদেরকে বাইরে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের রাজ্যে ফেরত পাঠাও। এটা আমার কোনো রকম বলতে অস্বীকার নেই। কিন্তু বাংলায় থেকে বাঙালিদের পেটে লাথি মারছ, এই যে এমন সাহস, এই জ্যান্ত সিং বলে একটা লোকের এমন সাহস বাঙালিকে মারছে,
বাংলায় বাঙালিকে মারছে, এদেরকে এক্ষুনি বাংলা থেকে বিদায় করে দেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে, আর ডাকাতি করছে সোনার দোকান আপনি দেখুন বাঙালিদের। পুলিশ কি লালিপপ তো নিয়ে নেই, লালিপপ নিয়ে যখন নেই তখন আমার বক্তব্য পুলিশ একটু ভালো কাজ করুক না, প্রাণের ভয় সবার আছে, একটাকে উড়িয়ে দিলে বাকিটা আর বাংলায় ঢুকবে না। সুতরাং ঘটনাটা হচ্ছে একটা কথা পরিষ্কার, আমি বলবো মানে ক্রিমিনালদের যদি আমি ভদ্র ব্যবহার করি, এই যেরকম মাঝে মাঝে এই অরুন্ধতী রায়ের মতন লোকেরা আছে না, আজাদি আজাদি করে বেলায়, এই আজাদি শব্দটা শুনলে আমার প্রচণ্ড মাথাটা গরম হয়। কী আজাদি? আমরা তো আজাদি 75 বছর আগে পেয়ে গেছি, আবার কোথায় আজাদি? অরুন্ধতী রায় আজাদি পেয়েছেন বলেই তো এই কথাগুলো বলতে পারছেন। আর এইগুলো বন্ধ করে দেওয়া উচিত। অরুন্ধতী রয়টা এদেরকে একদম পাত্তা দেওয়াই উচিত না। এদের যদি মিডিয়া পাবলিসিটি, দে থ্রাইভ অন দ্য মিডিয়া অন দ্য অক্সিজেন অফ পাবলিসিটি। একদম এইসব লোক থাকতেই পারত। দু একটা বই টই লিখেছেন। তো আমার বক্তব্য একটাই হচ্ছে, স্পষ্ট কথা, যে আমার জায়গা যেটা, এটা আমার মাটি, আমার মা, বাংলাটা আমার মাটি, পশ্চিমবঙ্গটা আমার জায়গা, পশ্চিমবঙ্গের উত্তরণ আমি চাইব, পশ্চিমবঙ্গের জন্য টাকা চাইব। একই সাথে বাঙালি ভাই বোনেরা তারা কিন্তু নিজেরা মাথা তুলে দাঁড়াক, ডোল পলিটিক্সের ওপর না, মাথা তুলে দাঁড়াক। তারা কিন্তু নিজেরা কাজ করুক, টাকাটা নিক, সেটা ব্যবসা ব্যবহার করুক, যা কাজেই হোক। একটা ছোট দোকান দিক, ঘন্টা 6 সেই দোকানটা খোলা থাকুক, কিন্তু কাজটা করতে হবে। আমি আবার বলছি, আমাদের নার্সিং আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতাম, চেষ্টা করতাম, কিন্তু আজকে যেন প্রচুর আরেকটা সমস্যা বাংলার আছে, কাজ নেই। আপনি সুন্দরবনের দিকে যান, কত কষ্টে আছে মানুষ, তারা আজকে এখান থেকে ট্রাফিকড হয়ে যাচ্ছে, তারা বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রস্টিটিউশনের জন্য। সেটা তো আটকাতে হবে আমাদের। ছেলেদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এই কাজ, ছেলেদের কি হয় না ট্রাফিকিং। আজকে লিবিয়াতে আপনি যান, আজকে ইটালিতে প্রচুর ছেলে চলে গেছে, দুবাইতে। আমরা আমাদের ছেলেদের তো একটা চাকরি নিশ্চিত করতে পারি, তাদের সিকিউরিটিটা তো নিশ্চিত করতে পারি। ভাবনা অনেক আছে। পলিটিক্স কিন্তু খালি ইলেকশন জেতা না, পলিটিক্সে কিন্তু প্রচুর পড়াশুনো দরকার আছে। এই পড়াশুনোটার অভাব আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের। কেউ কেউ একটা রঙিন চশমা পরে সিনেমায় করে ফেললো। এগুলো তো মানে ভাঁড়ামো। এই ভাঁড়ামোটা যেন পলিটিক্সে না আসে। পলিটিক্স ব্যাপারটা কিন্তু প্রচুর পড়াশুনো করতে হয়। পলিটিক্স যদি অপোজিশনেও আমি থাকি, আমার প্রচুর পড়াশুনো থাকতে হয়। একসময় বাংলার ছিল, হিরেন মুখার্জি থেকে শুরু করে এসে প্রফুল্ল সেন, কিন্তু সেটা যেন কোথায় একটা নষ্ট হয়ে গেল, বাজে বাজে লোকেদের ঢোকানো হলো। তো এখন এটা হচ্ছে বাংলা, এখন আবার বাংলা থেকে তো আবার বাইরের থেকে লোক আনছে, আমরা দেখতে পাচ্ছি। কখনো বিষ্টা আসছে, কখনো পায়রা আসছে, এদের দেখতে পাচ্ছি। এরা এসে দাঁড়িয়ে পড়ছে, বাংলা ভালো, দাঁড়িয়ে পড়লাম, জিতেও গেলাম, আমি বাংলায় আসবো না, আমি বড়দাতেই থাকবো, এটা আবার ঘোষণা করছে আমি টেলিভিশনে। এগুলো কতটা দুঃখের। যাই হোক, মানে আর কিছু করার নেই, আমাদের নতুন করে ভাবতে হবে। সেখানে কি প্রার্থী পাচ্ছে না বলে কি এরকম হচ্ছে? না, ইলেকশন জেতার জন্য পরিষ্কার কথা। বহরমপুরে মুসলিম ভোটটা একত্রিত হয়ে গেছিল ইরফান পাঠানকে দেখে। ইরফান পাঠান একটা সেলিব্রিটি, এটা তো অস্বীকার করার নেই, কিন্তু এটাও দুঃখের। রাজনীতিতে যদি আমি সেলিব্রিটি আর সিনেমা স্টার ঢোকাই না, তাতে কিছু লাভ হবে তারা না। তো কাজ করতে, তারা কখন তারা বাইরের জগতে নিজের জগৎকে সময় দেবে না, রাজনীতির জগৎকে সময় দেবে, কোনো লাভ সেই পরিষেবাটা তাদের কাছে তো পাবে না। হচ্ছে না তো। আপনি কি এক্সপেক্ট করেন এই ফিল্ম স্টারদের কাছ থেকে? তারা তো নিজেদের ফিল্ম ওই করবে, তারা কি করবে? তারা তো কিচ্ছু করছে না, করবে না। তারা পার্লামেন্টে গিয়ে একটু হাসাবে, কেউ ঘুমোচ্ছে, কেউ সেই গিয়ে কয়েকজনের মধ্যে একজন দুজন বলবে, তাদের কথাগুলো শুনতে পাবেন, আর তো শুনতে পাবেন না। কিন্তু একটাই দুঃখের হচ্ছে, পার্লামেন্ট আমাদের এখান থেকে একটু পার্লামেন্টেরিয়ানরা যেন ভালো যায়, পড়াশুনো করে যায়, আমরা যেন একটা আলাদা ইমেজ তৈরি করতে পারি, সেই ইমেজটা তৈরি করতে পারছি না। পার্লামেন্টটা চিৎকারের জায়গা না, নাটকের জায়গা নয়। যদি অন্য দল থেকে ক্রিমিনালরা ঢুকছে, এটা তো অস্বীকার করেন নেই, বিজেপি ক্রিমিনাল রয়েছে, সমাজবাদী, কংগ্রেস, সব অনেকের ক্রিমিনালরা ঢুকছে ক্রিমিনাল রেকর্ড নিয়ে। আমাদের এটা হয়তো ছিল না, ক্রিমিনালটা ছিল না, তাও অনিল বসুর মতো লোক 7-8 লাখ টাকা, 7-8 লাখ ভোটে জিতে যেত, তো তাদের নামে তো অনেক বদনাম ছিল। কিন্তু এটাও ঠিক, আমাদের বক্তব্য হচ্ছে যে আরেকটু পড়াশুনো করে যাক। পার্লামেন্টে 42 জনই যাচ্ছে, 42 জনই যেন মধ্যে 40 জন যেন একটু পড়াশুনো করা থাকে, একটু ভালো বিষয় কথা বলতে পারে, এইটা আশা করব। বাংলা থেকে তো এটা ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। অনেকেই দেখা যায় যে পার্লামেন্টে যাচ্ছে, শুধু যায় আর আসে, মানে কোনো প্রস্তাব রাখে না, তাদের কোনো দাবি নেই, তারা ঠিকমতো বক্তব্য পেশ করে না, শুধু কি এই আসা যাওয়া, এইটুকুনি তাদের কাজ। না, আসা যায় না, তাতে অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন তারা সারা জীবনে। তারা হেলথের বেনিফিটস পেয়ে গেল, পেনশন বেনিফিটস পেয়ে গেল, 4 আনায় একটা চা পায়,
যতদূর আমি এই চারাটা এখন আটানা হয়েছে কিনা জানি না, আর একটু মজাটা যা হলো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এদের পারপাসফুল এক্সিস্টেন্স ইন পার্লামেন্ট কী, বা পারপাসফুল কন্ট্রিবিউশন ইন পার্লামেন্ট কী, বা ইন পারপাসফুল কন্ট্রিবিউশন ইন সোসাইটি কী। উই নিড টু আস্ক দিস কোয়েশ্চেন্স। এগুলো আমাদের আমজনতার জিজ্ঞেস করার কথা। আমি যদি তাকে ভেবে ফেলি যে সিনেমায় কোনো একটা রোল করছে বলে সেই ভগবান, সে তো ভুল। এটা তো আমাদের ইন্টেলিজেন্স, আমাদের আইডিওলজি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা কিভাবে তাকে পারসিভ করছি, আমরা কিভাবে তাকে নিচ্ছি, এইটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মানে দিস ইজ আ জার্মান পয়েন্ট দ্যাট নিডস টু বি রেজড ইন ফিউচার, যে where our politics and politicians stand and how do we assess them. এটা কিন্তু আমাদের মানুষকে, সিটিজেন অফ বেঙ্গল মাস্ট আস্ক, বাঙালিরা এবার প্রশ্ন করুক যে আমরা কেন এত সিনেমা আর্টিস্টকে পাঠাতে যাচ্ছি, আমরা কেন এত সেলিব্রিটি পাঠাতে যাচ্ছি ইলেকশনটা জেতার জন্য, তাদের কি অবদান রয়েছে আমাদের রাজনীতিতে। রাজনীতিতে পড়াশুনো করতে লাগে। আপনি রাজনীতি বিষয়টা কিন্তু অনেকটা পড়াশুনো নিয়ে, যা খুশি বলে দেওয়ার জায়গা রাজনীতি নয়। রাজনীতিটা হয়তো কষ্টের, কিন্তু রাজনীতি হয়তো লোকে এখন টাকা করতে যাচ্ছে, কিন্তু রাজনীতি যদি বেসিক দেখেন প্রচুর পড়তে হবে। সেটা আপনি পড়ুন বিভিন্ন লিডারের। আজকে বিভিন্ন যারা বার্টেন রাসেল বলুন, আজকে ফ্রেডরিক নিৎজা বলুন, বিভিন্ন স্পাইনোসাকে বলুন, তাদের ফিলসফি, তাদের কথা, তাদের বিষয়গুলো কিন্তু পড়তে হবে অনেক। না পড়লে কিন্তু রাজনীতির বিষয়টা খুব খারাপ যায়। থমাস পেইন কতজন পড়ে যান, এগুলো পড়তে লাগে। তো আমার বক্তব্য হচ্ছে এইগুলো না জেনে শুনে, এখন পড়াশুনোটা রাজনীতি না করে, ইতিহাসটা না জেনে, আপনি দেখবেন একটা আলোচনা টিভিতে সব চ্যানেলেই 5 মিনিটের মধ্যেই চিৎকার চেঁচেমেচি হয়ে যায়, কেউ কারুকে শোনে না। ওই চিৎকার চেঁচেমেচি টিআরপি হয়ে গেল, মিটে গেল ঝামেলা, প্রোগ্রাম শেষ। তারপরের দিন সেই লোকগুলোই মুখগুলোই দেখছি। সুতরাং মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য মানুষ সিরিয়ালে যাচ্ছে। ওই সিরিয়ালে গিয়ে কিছু সিনেমা আর্টিস্টকে দেখছে, তাদের পছন্দ হয়ে যাচ্ছে, তাদের ভোটটা দিচ্ছে তারা যখন দাঁড়াচ্ছে। তো এই সাইকেলটা, ভিশিয়াস সাইকেলটা কিন্তু ব্রেক করাটা খুব দরকার।